আমাদের ট্যুরের শেষ অধ্যায় ছিল কাজিরঙ্গার জঙ্গলে জিপ সাফারি। গত এক সপ্তাহ ধরে আমরা ঘুরে বেড়াচ্ছিলাম অরুণাচলের পাহাড়ে। চীন সীমান্তে অবস্থিত অরুণাচল আগাগোড়াই ভীষণ স্পর্শকাতর এলাকা, তবে প্রাকৃতিক সৌন্দর্য মন মুগ্ধকর। কাজিরাঙ্গা পৌঁছতে তখনও অনেক দেরি। গাড়ি সবে অরুণাচলের সীমানা পেরিয়ে অসম রাজ্যে ঢুকেছে এবং অসমে ঢুকতেই একটা জঙ্গল পড়ল, নামেরি টাইগার রিজার্ভ। বাঘ দেখা যায় এখানে? প্রশ্নটা ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম। সে বলল, এই পথ দিয়ে যাওয়ার পথে এই সন্ধেবেলার সময় নাকি বহুবার হাতি দেখেছে, তবে বাঘ কখনোই না। পরে অবশ্য বাড়ি এসে ইন্টারনেট ঘেটে জানতে পেরেছিলাম এই জঙ্গলে মাত্র 3টেই বাঘ রয়েছে। কাজেই দেখা পাওয়ার সম্ভাবনা কতটা ক্ষীণ সেটা আর বলার অপেক্ষা রাখে না। দেখতে দেখতে দিনের আলো বিদায় জানালো। হাইওয়ের ওপরে থাকা বোর্ডে চোখ যেতেই উত্তেজনার একটা ঢেউ শরীরের মধ্যে দিয়ে বয়ে গেল। তাতে লেখা, কাজিরঙ্গা অভয়ারণ্যে আপনাদের স্বাগত, অ্যানিমাল করিডোর, ড্রাইভ স্লো। লেখাটার মধ্যেই একটা ভীষণ থ্রিল ছিল। পৃথিবীর মধ্যেই এ যেন এক অন্য পৃথিবী। চারিদিকে একটা অদ্ভুত শান্তির মাঝে বিপদের আশঙ্কা আনাচে কানাচে। মানুষের তৈরি করা কৃত্রিম পৃথিবীতে অধ্যত্বের ক্ষমা আছে, কিন্তু এখানে নেই। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের সেন্ট্রাল জোন অর্থাৎ কোহরা রেঞ্জের কাছে ছিল আমাদের কটেজ। ছোট ছোট ডবল বেডরুম জাতীয় কটেজ। ঘরগুলোর ভেতরে বিশাল স্পেস না থাকলেও যা ছিল তা যথেষ্ট, এবং রুমগুলো খুব একটা সজ্জিত না হলেও পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছিমছাম ছিল। তাছাড়া বাথরুমটাও ছিল একদম পরিষ্কার। অনেক রাত হয়ে গেছিল কাজিরাঙ্গা পৌঁছতে। অগত্যা ঝটপট মুখ হাত পা ধুয়ে চলে এলাম ডাইনিং হলে, যেখানে আমাদের অপেক্ষা করছিল গরম গরম মটন বিরিয়ানি, স্যালাড আর রায়তা। আপনারাও যদি এরকমই অরুণাচল ট্যুরে যেতে চান তবে যোগাযোগ করুন সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে এই ফোন নম্বরে, কারণ আসন্ন এপ্রিল মাসের 3 তারিখ সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস আবারও নিয়ে যাচ্ছে অরুণাচল। খরচা লাগবে ডবল শেয়ারিং 24,500 টাকা মাথাপিছু এবং ট্রিপল শেয়ারিং 23,300 টাকা মাথাপিছু। পরের দিন বিকেলে কটেজেই চলে এলো সাফারির জিপ। সকাল থেকে সারাটা দিন ল্যাদ খেয়েই কেটেছিল, কাজেই সেই গল্প আর আলাদা করে বলার কিছু নেই। কটেজ থেকে সাফারি জিপে চেপে আমরা রওনা দিলাম কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের ওয়েস্টার্ন জোন অর্থাৎ বাগড়ি রেঞ্জের দিকে। গতকাল রাতে হাইওয়ের ধারের এই জঙ্গল অন্ধকারে মিশে গেছিল। আজ দিনের আলোয় বোঝা গেল এই বন কতটা গভীর। ঠিকভাবে সূর্যের আলো পর্যন্ত ঢুকছে না। বড় রাস্তা ছেড়ে এরপর এক মাটির রাস্তা আমাদের গভীর অরণ্যে নিয়ে চলল। বন্য জীবজন্তুর সংখ্যা এই জঙ্গলে বিপুল। কখন যে কোনটা সাফারি গাড়ির দিকে তেড়ে আসে ভরসা নেই কিছুই। বুকটা ঢিপ ঢিপ করতে শুরু করলো। কি আছে ওখানে? ও আচ্ছা, একটা মোষ। তবে তার বিশাল শিংগুলোই বলছে কোনো সাধারণ প্রজাতির মোষ নয় এটি। জিপ চালক জানালেন এটা একটা এশিয়াটিক ওয়াইল্ড বাফেলো। এরপর আমাদের জিপ গাড়ি একটু এগোতেই গভীর জঙ্গল হঠাৎই শেষ হয়ে আসলো। এবারে আমাদের সামনে মাটির রাস্তার দুধারে শুধুই সুদূর বিস্তৃত জলাজমি অর্থাৎ ওয়েটল্যান্ড। ওই দেখুন পেলিকান, জিপ চালক বললেন। পেলিকান হলো এক প্রজাতির ওয়াটার বার্ড, যারা মূলত জলের প্রাণীদের শিকার করে। মাছ, সাপ, কচ্ছপ, জলের নানা রকমের পোকামাকড় এদের মূল খাদ্য, এবং তাদের ঠোঁটের তলায় থাকে এক বিশাল থলে, যা মূলত ছাঁকনির কাজ করে। কারণ জল থেকে শিকার ধরার সময় অনেকটা জল মুখে চলে যায়, যা ওই থলের মাধ্যমে পেলিকান ছেঁকে বার করে দেয়। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক জুড়ে ছড়িয়ে রয়েছে এরকম অজস্র জলাজমি, এবং তার মূল কারণ হল ব্রহ্মপুত্রের তীরে এই জঙ্গলের অবস্থান। প্রতি বছর ভয়ঙ্কর বন্যায় ভেসে যায় এই নদ। আসামের বিস্তীর্ণ এলাকা সহ পার পায় না এই জঙ্গলও। রুদ্ররূপী ব্রহ্মপুত্র তখন বয়ে চলে এই জঙ্গলের মধ্যে দিয়েই, যার ফলে
জায়গায় জায়গায় সৃষ্টি হয় এই জলাজমির। গন্ডারের দেখা পেতে বিশেষ অপেক্ষা করতে হলো না। এই জঙ্গলের গর্ব এই এক শৃঙ্গ গন্ডার। 2022 সালের গণনা অনুযায়ী 2600-রও বেশি গন্ডার রয়েছে এই কাজিরাঙায়। এতই বেশি সংখ্যক যে গ্রামগঞ্জের মাঠে ঘাটে যেরকম অজস্র গরু চড়ে বেড়াতে দেখা যায়, কাজিরাঙার খোলা মাঠে সেরকমই অজস্র গন্ডার চড়ে বেড়াতে দেখা যায়। তবে এটা কি জানেন, এই ভারতীয় গন্ডার অথবা গ্রেটার ইন্ডিয়ান ওয়ান হর্ন রাইনোসরাস আজ থেকে 100 বছর আগে প্রায় পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছিল। মানুষ শুধুমাত্র তার পৈশাচিক উল্লাসের জন্যে প্রাণীটিকে অবিরাম হত্যা করতে করতে এমন এক পরিস্থিতি তৈরি করেছিল যে 1908 সালে এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে গন্ডারের সংখ্যা এসে দাঁড়ায় মাত্র 12-তে। কুর্নিশ জানাতে হয় সেই প্রত্যেক বনকর্মীকে যাদের কঠোর পরিশ্রমের ফলে আজ এই প্রাণীটি প্রায় নিশ্চিহ্ন হওয়ার মুখ থেকে ফিরে এসেছে। কিন্তু সমস্যা এখনো রয়েছে। তার কারণ এই গ্রেট ইন্ডিয়ান রাইনোর মোট জনসংখ্যার 70%-এরও বেশি রয়েছে শুধু একটি জঙ্গলে, যার নাম কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। অর্থাৎ এই জঙ্গলে যদি পশুদের মধ্যে কোনো রকম রোগ বা মহামারী ছড়ায়, তাহলে আবারও প্রশ্নের মুখে পড়বে গন্ডারের অস্তিত্ব। অস্তিত্ব সংকট এখানেই শেষ হয়ে যায় না। যুগ যুগ ধরে গন্ডারের জীবনের সব থেকে বড় শত্রু কালো বাজারের শিকারীরা। আপনারা কি জানেন, এশিয়ার ব্ল্যাক মার্কেটে সোনা, হীরা বা প্ল্যাটিনামের থেকেও অনেক দামি গন্ডারের শিং। চীন, ভিয়েতনামের মতো কিছু দেশে গন্ডারের শিংয়ের গুঁড়ো ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। বিশ্বাস করা হয় সেই ওষুধ যৌবন ধরে রাখতে সাহায্য করে। এছাড়া সেই ওষুধ জ্বরও সারায় এবং ক্যান্সারও নিরাময় করে। এই সব অন্ধবিশ্বাসের কারণেই এশিয়ার কালো বাজারে দিন দিন বেড়ে চলেছে গন্ডারের শিংয়ের দাম, যার বাজার মূল্য প্রায় 2,75,00,000 টাকা। হ্যাঁ, একটা শিংয়ের দাম 2.75 crores। বুঝতেই পারছেন, শুট অ্যাট সাইটের ভয়কে উপেক্ষা করে কেন কিছু মানুষ এই ভুল পথে পা বাড়ায়। কাজিরাঙার পরিবেশটা খুব একটা গা ছমছমে লাগছিল না। সত্যি কথা বলতে আমি একটু আশাহতই হয়েছিলাম, কারণ গভীর জঙ্গলের যে পরিবেশ উপভোগ করার আশা নিয়ে আমি এসেছিলাম সেটা এখানে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমি জীবনে প্রথম জঙ্গল দেখেছিলাম আমাদের উত্তরবঙ্গের ডুয়ার্সে। সেই বন্য পরিবেশ ভাষায় ব্যক্ত করা যায় না। বিশাল বিশাল সব আকাশচুম্বী গাছ, জঙ্গল কাঁপানো ঝিঝি পোকার চিৎকার, দুর্ভেদ্য ঘন বন, যেন মনে হয় আমাদেরকেই গ্রাস করে নিতে চায়। মনে হয় এখানে একবার ঢুকলে আর ফেরার রাস্তা নেই। ডুয়ার্সের সেই বন্য পরিবেশের একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, একবার দেখুন কেমন গা ছমছমে পরিবেশটা। ভিডিও অন থাকলে স্পিকারটা আসছে। এবারে কাজিরাঙ্গার পরিবেশটা কেমন ছিল সেটা দেখাচ্ছি, দেখুন। কাজেই বুঝতেই পারছেন কেন এতগুলো কথা বললাম।
কাজিরাঙ্গাকে আসলে প্রকৃত অর্থে ফরেস্ট বলাই যায় না। কাজিরাঙ্গা মূলত বিশাল বিস্তৃত একটা গ্রাসল্যান্ড, যেখানে আপনারা দেখতে পাবেন আফ্রিকান সাভানার মতোই সুদূর বিস্তৃত খোলা মাঠ। তবে ফরেস্ট এরিয়া যে একেবারে নেই তা কিন্তু নয়। সারা কাজিরাঙ্গা জুড়েই বহু জায়গাতেই কিন্তু বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে ফরেস্ট এরিয়া। আবার কিছু কিছু জায়গায় দেখতে পাবেন বিশাল লম্বা লম্বা ঘাসের জঙ্গল হয়ে আছে। এগুলোকে আবার বলা হয় এলিফ্যান্ট গ্রাস। এবং যেমন নাম তেমনই দৃশ্য চোখে পড়ল এরপর। এলিফ্যান্ট গ্রাসের ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে দেখি একজোড়া হাতি একেবারে মনের আনন্দে মধ্যাহ্নভোজ সারছে। হ্যাঁ, বিকেল হয়ে গেলেও ওদের লাঞ্চ এখনো চলছে। বেশি বড় না, পুরো চোখ বন্ধ করে যেন আরামসে খাচ্ছে। দেখো কৃষ্ণ, একবার খাওয়াটা দেখো না। হাতি দুটিকে আর না জ্বালিয়ে আমরা আবারও এগোতে শুরু করলাম। এবারে একটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খেতে শুরু করলো। যেই ন্যাশনাল পার্ক ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত, যেই ন্যাশনাল পার্কের মাটি ব্রহ্মপুত্রের পলি জমে জমে এত পুষ্ট, সেই মাটিতে গাছের ফলন হয় না কিভাবে? কেন চারিদিকে এরকম সব খোলা মাঠ? উত্তর খুঁজতে গিয়ে রিসার্চ করে যা বেরোলো তা দেখে আমি প্রথমে একটু অবাকই হয়েছিলাম। এখানকার ফরেস্ট কর্তারাই চায় না কাজিরাঙ্গা গভীর জঙ্গলে পরিণত হোক, এবং সেই কারণেই প্রত্যেক বছর তারা পুরনো ঘাস পুড়িয়ে ফেলে, যাতে সেই ঘাস জঙ্গলের রূপ না নেয়। কারণ প্রকৃতির নিয়মেই এই ছোট ছোট ঘাসগুলোই বাড়তে বাড়তে এরকম বিশাল লম্বা এলিফ্যান্ট গ্রাসের রূপ নেয়, এবং সেই লম্বা লম্বা ঘাসগুলোই না পুড়িয়ে ফেললে আস্তে আস্তে গভীর জঙ্গলের রূপ নেয়। এবার কথাটা হচ্ছে, জঙ্গল থাকলে সমস্যাটা কোথায়? গভীর জঙ্গলই তো বন্য প্রাণীদের জন্য ভালো। সমস্যাটা আসলে খাবার নিয়ে। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে যে বিপুল সংখ্যক হার্বিভোরাস অ্যানিমাল বা নিরামিষাশী প্রাণী রয়েছে, তাদের সব থেকে প্রিয় খাবার হচ্ছে কচি ঘাস। কারণ তা নরম, সুস্বাদু এবং হজম করতেও সহজ। তার তুলনায় গাছের পাতা বা ডালপালা অনেক বেশি শক্ত এবং হজম করাও কঠিন। তাছাড়া অনেক গাছেই ডিফেন্স হিসেবে কাঁটা এবং বিষ থাকে। সব প্রাণী তো আর হাতির মতো বিশাল না যে সঠিক গাছ থেকে সঠিক জিনিসটা পেড়ে এনে খাবে। বাকিদের হয়তো মুখই পৌঁছবে না অত উঁচুতে। সেখানে গ্রাসল্যান্ডে কোনো কষ্টই নেই, সামান্য মুখ নামালেই চতুর্দিকে অফুরন্ত খাবার। এছাড়া গ্রাসল্যান্ডের আরেকটা ভালো দিক হলো দুর্দান্ত ভিজিবিলিটি, যেটা শিকারীদের ওপর নজর রাখতে সাহায্য করার পাশাপাশি ট্যুরিজমের ক্ষেত্রেও উপকারী। কারণ গভীর জঙ্গলে অনেক সময় ট্যুরিস্টদের কিছু না দেখতে পেয়ে আশাহত হতে হয়। আমাদের ডুয়ার্স ট্রিপের এই ভিডিওটাই দেখুন না। আমার ছোট মাসির নেহাত তীক্ষ্ণ নজর ছিল বলেই একটা হাতির সামান্য দেখা পেয়েছিলাম, নয়তো কপালে সেটাও জুটত না। এদিকে হাতি কিন্তু ছিল একেবারেই পাশে। সেখানে কাজিরাঙ্গায় কোথায় কোন দূরে কোন প্রাণী আছে, একটা বাইনোকুলার বা জুম ক্যামেরা থাকলেই সবটাই আপনার নজরের আওতায়। কাজিরাঙ্গার এই দুর্দান্ত গ্রাসল্যান্ড ম্যানেজমেন্টের কারণে কি বিপুল সংখ্যক তৃণভোজী বা হার্বিভোরাস প্রাণীর সম্ভার রয়েছে এই ন্যাশনাল পার্কে, তার একটা তালিকা দেখে মুগ্ধ হয়ে গেলাম।
এখানে রয়েছে প্রায় 2613টি গন্ডার, অর্থাৎ ওয়ার্ল্ডস লার্জেস্ট পপুলেশন অফ গ্রেটার ওয়ান হর্নড রাইনোসরাস। রয়েছে 2565 জংলি মোষ, অর্থাৎ ওয়ার্ল্ডস লার্জেস্ট পপুলেশন অফ এশিয়াটিক ওয়াইল্ড বাফেলো। রয়েছে 1129টি হরিণ, অর্থাৎ ওয়ার্ল্ডস লার্জেস্ট পপুলেশন অফ ইস্টার্ন সোয়াম্প ডিয়ার, এবং রয়েছে প্রায় 1200রও বেশি হাতি, অর্থাৎ সিগনিফিক্যান্ট পপুলেশন অফ এশিয়াটিক এলিফ্যান্ট। আমাদের ডুয়ার্সের সবকটা জঙ্গল মিলিয়েও এর অর্ধেকও হাতির সংখ্যা দেখতে পাওয়া যায় না। তবে তৃণভোজীদের এই বিপুল হারে বৃদ্ধির সাথেই এখানে বেড়েছে ডোরা কাটার আতঙ্ক। যেখানে চারিদিকে এত খাবার, সেখানে সে তার লোভ সম্বরণ করে কি করে? এই মুহূর্তে প্রায় 135টি রয়্যাল বেঙ্গল ছড়িয়ে আছে কাজিরাঙ্গার আনাচে কানাচে। বাঘের সংখ্যার নিরিখে ভারতবর্ষের একেবারে প্রথম সারির টাইগার রিজার্ভগুলোর একটি এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভ। এবং সব থেকে বড় ব্যাপার হলো বিশ্বের হাইয়েস্ট টাইগার ডেনসিটির কারণে বিখ্যাত এই কাজিরাঙ্গা। এখানে নাকি প্রতি 5 স্কোয়ার কিলোমিটারে একটি করে বাঘ আছে, অর্থাৎ 50 স্কোয়ার কিলোমিটারে 10টি বাঘ আছে এবং 100 স্কোয়ার কিলোমিটারে 20টি বাঘ আছে। এটা যদি আমাদের সুন্দরবনের সঙ্গে তুলনা করি, তবে সুন্দরবনে প্রতি 100 স্কোয়ার কিলোমিটারে মাত্র 4 থেকে 5টাই বাঘ থাকে। কাজেই বুঝতেই পারছেন বাঘ মামার দেখা পাওয়ার সম্ভাবনা এখানে কতটা বেশি। তবু সেই সৌভাগ্য আমাদের হয়নি, কারণ বাঘ নিজেকে আসলে আড়াল করতেই পছন্দ করে। আফ্রিকার গ্রাসল্যান্ডে খোলা মাঠে যেরকম আমরা সিংহকে সপরিবার বসে থাকতে দেখি, বাঘ সেটা মোটেও পছন্দ করে না। সিংহ আসলে সোশ্যাল অ্যানিমাল এবং দলে থাকতে পছন্দ করে, আর বাঘ হলো সলিটারি অ্যানিমাল, অর্থাৎ একা থাকতে পছন্দ করে। বাঘের আসলে পছন্দের জায়গা গভীর জঙ্গল। এদিকে তৃণভোজীদের আবার পছন্দের জায়গা গ্রাসল্যান্ড। আর পর্যাপ্ত তৃণভোজী না থাকলে সেখানে বাঘই বা বাঁচে কি করে? সেখানেই কাজিরাঙ্গার সার্থকতা। চমৎকার ম্যানেজমেন্টের দ্বারা গ্রাসল্যান্ড ও জঙ্গলকে পাশাপাশি বাঁচিয়ে রেখে একটা অপূর্ব ইকোসিস্টেম তৈরি করেছেন এনারা, যার কারণ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমাও পেয়েছে এই ন্যাশনাল পার্ক। বাঘের দেখা আমরা না পেলেও আমাদেরই দলের একদল ট্যুরিস্ট বাঘের প্রায় কাছাকাছি পৌঁছে গেছিল। আমাদের সাথেই অরুণাচল ট্যুরে চন্দননগর থেকে ঘুরতে এসেছিল স্মৃতিরা। ওরা সাফারি করতে গেছিল সকালবেলা। তবে আমরা গেছিলাম ওয়েস্টার্ন জোন বাগড়ি রেঞ্জে, আর ওরা গেছিল সেন্ট্রাল জোন কোহরা রেঞ্জে। এবং বাঘের সাইটিং কাজিরাঙ্গায় সব থেকে বেশি হয় এই কোহরা রেঞ্জেই। একটা কথাই আছে, বাঘ জঙ্গলের এমন এক প্রাণী, সে যখন আরাম করে তখন পুরো জঙ্গল আরাম করে, আর সে যখন চলে গোটা জঙ্গল সতর্ক থাকে। হ্যাঁ, এই কলিংটা শুনলেই মানে গম পোৱা যায় ডিএটা ঢুকে গেল। দেখে সঙ্গে সঙ্গে ঢুকে গেল, সব অ্যালার্ট হয়ে গেল, ও ডিএ সব অ্যালার্ট হয়ে গেল। মানে এখানেই আছে। এখানে আছে। আরে সাইলেন্ট। हम लोग तो कुछ नहीं है, यहाँ पे नहीं आएगा। नहीं आएगा? এগুলো খাবারের জন্য আসবে। এটা ওদের অ্যালার্ট সাউন্ড না? ওরা পালিয়ে গেছে। এটা সঙ্গে সঙ্গে চলে গেল, ওরা দেখতে তো পাচ্ছি না। ওরা পালিয়েছে, বুঝেছ? কাজিরাঙ্গার ভালো দিকগুলো এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরেছি। এবারে কথা বলবো এই জঙ্গলের কিছু খারাপ দিক নিয়ে। সাফারি করার সময় লক্ষ্য করলাম গভীর জঙ্গলের এই রাস্তা গ্রাউন্ড লেভেল থেকে অনেকটা উঁচু। কিন্তু প্রশ্নটা হচ্ছে কেন?
কেন ফরেস্টের লোকেরা এই রাস্তাটির উচ্চতা এত বাড়িয়েছে? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক অবস্থিত ব্রহ্মপুত্র রিভার ভ্যালিতে এবং এই জঙ্গলের মধ্যে দিয়েই বয়ে গেছে ব্রহ্মপুত্রের অজস্র চ্যানেল, যেগুলোকে সারা বছর লেক বলে মনে হলেও বর্ষার সময় ওই চ্যানেলগুলোর মাধ্যমেই বন্যার জল ঢুকে কাজিরাঙ্গার 3 ভাগের 2 ভাগই ডুবিয়ে দেয়। নিষ্ঠুর প্রকৃতির হাত থেকে ওই অসহায় অবলা জীবগুলোকে বাঁচাতে তৈরি করা হয়েছে এই উঁচু উঁচু জায়গাগুলো, যাতে বন্যার সময় ওরা কোথাও একটু আশ্রয় পায়। এছাড়া বন্যার সময় প্রাণীরা আশেপাশের গ্রামে গিয়েও আশ্রয় নেয়। অনেকে আবার কাজিরাঙ্গা ছেড়ে পাশের উঁচু পাহাড়েও চলে যায় এবং পাহাড়ে যাওয়ার পথেই ওদের পেরোতে হয় ন্যাশনাল হাইওয়েটা। সেখানেও গাড়ির ধাক্কায় অনেক প্রাণের মৃত্যু হয়। সব মিলিয়ে প্রতি বছর প্রায় কয়েকশো প্রাণীর মৃত্যু হয় এই বন্যার সময়। গত বছরের সরকারি পরিসংখ্যান অনুযায়ী প্রায় 200টি প্রাণের মৃত্যু হয়েছে বন্যার সময়। তবু এই বন্যাই নাকি কাজিরাঙ্গায় প্রাণ সঞ্চার করে। বন্যার স্রোতে পুরনো জমা জল ধুয়ে বিলগুলো ভরে ওঠে স্বচ্ছ জলে। এই স্বচ্ছ জল সেবন করা বন্য প্রাণীদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তাছাড়া এই বন্যার জল খনিজ পদার্থে পরিপূর্ণ হওয়ায় এখানকার মাটিকেও পুষ্ট করে, যা এখানকার গাছপালার স্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি। অতএব গাছপালা যদি ভালো থাকে তবে হরিণ ভালো থাকবে, আর হরিণ ভালো থাকলে বাঘও ভালো থাকবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপর হঠাৎই রাস্তা শেষ হয়ে গেল। সামনে গভীর জঙ্গল, আর তার সম্মুখে ওই নো এন্ট্রি বোর্ড জানিয়ে দিল, এবারে ফিরে যাও, এর ভেতরে আর যাওয়া যাবে না। ফেরার পথেই চোখে পড়ল মায়ের সাথে একটা খুদে গন্ডার শাবক। বয়স নাকি তার মাত্র 10 দিন। কাদা ফাদা মেখে ওরা দাঁড়িয়ে আছে। বিরাট চেহারা, গায়ের চর্বির লেয়ার গুলো ভাজে ভাজে বোঝা যাচ্ছে। কাজিরাঙ্গায় তখন সন্ধে নেমে আসছে, সূর্য ডুবে গেছে, আকাশে চাঁদ উঠেছে। কাজিরাঙ্গা তখন টুরিস্ট মুক্ত। চারিদিকে একটা অদ্ভুত শান্তি। ঝিঝি পোকার ডাক জোরালো হচ্ছে। শেষ জিপ গাড়িটার শব্দ দূরে মিলিয়ে গেলেই বোধহয় অ্যাকশন শুরু হবে। জঙ্গলের আড়াল থেকে অনেকেই বেরিয়ে পড়বে। জীবনযুদ্ধের লড়াই শুরু হবে। পরের দিন আমরা কাজিরাঙ্গা থেকে চলে যাই গুয়াহাটি, এবং সেখান থেকে গুয়াহাটি কলকাতা গরিব রথ এক্সপ্রেসে চেপে আমরা ফিরে যাই কলকাতা।